সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুরুতেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা করোনা পরিস্থিতিতে পাঠ কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। সেই পাঠ কার্যক্রমকে কিছুটা সচল করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমরা যেভাবে পারছি আমাদের কাছে যেটুকু রয়েছে আমরা চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে, পাওয়ার পয়েন্টে হোক, ওয়ার্ডে হোক, এক্সেলে হোক, তোমাদেরকে কিছু লেকচার দেওয়ার জন্য। বিশেষ করে ম্যাথমেটিক্যাল লেকচারগুলো আমরা চেষ্টা করছি। পাওয়ার পয়েন্টে দেওয়া একটু ডিফিকাল্ট, তাই আমি ওয়ার্ডে দিচ্ছি। এই পরিস্থিতিতে তোমরা সবাই ঘরে অবস্থান করছো, আশা করি কিছুটা সময় দিলে কাজে লাগবে। আমি আজকে একেবারে ম্যাথমেটিক্সের প্রথম টপিক, যেটি আমাদের রিভিউ অফ সাম বেসিক কনসেপ্টস বা কতিপয় মৌলিক ধারণার পুনরালোচনা। আমরা অনেক সময় যেটা করি, তোমরা অনেকে অভিযোগ করেছো, আমরা প্রথম দিকের বিষয়গুলো যখন ক্লিয়ারলি বুঝতে পারি না, তখন আমাদের জন্য একটি সমস্যা হয়ে যায় ভিতরে বুঝতে। তো আমাদের হাতে এখন অফুরন্ত সময়, ক্লাস নেই, অন্য কাজের চাপ নেই, বাইরে বের হওয়ার সুযোগ নেই। সো আমি একেবারে প্রথম থেকে চেষ্টা করব তোমাদেরকে কিছু বিষয় গাইডলাইন দেওয়ার জন্য, কিছু টপিক যেটা আমাদের বেসিক কনসেপ্টসগুলো একটু ধারণা দেওয়ার জন্য আমরা সময় করে আরও সামনের দিকে আলোচনা করব। আজকে প্রথম লেকচারে আমি বেশ কয়েকটি টপিক নিয়ে কথা বলবো। প্রথমে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা বলছি যে সকল সংখ্যা দৈনন্দিন জীবনে অর্থাৎ বাস্তবে প্রয়োগ করা হয় সেগুলোকে আমরা বলছি বাস্তব সংখ্যা। আরেকটা সংখ্যা বলতে সকল মূলদ ও অমূলদ সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এই সংখ্যাটাই আমরা ইউজ করব যদি পরীক্ষায় আসে। তবে যেহেতু আমরা এখনো মূলদ এবং অমূলদ সংখ্যাটা শিখি নাই, এই কারণে আমি সহজভাবে বোঝার জন্য বলেছি যে সকল সংখ্যা দৈনন্দিন জীবনে বাস্তবে আমরা প্রয়োগ করি, আমাদের বাজার, কেনাকাটা, লেনদেন, বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে যে সকল সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করি বা প্রয়োগ করি সেগুলোকে বলছি আমরা বাস্তব সংখ্যা। উদাহরণ হিসেবে আমি বলেছি 1 - 5√2। কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, যে সকল সংখ্যা দৈনন্দিন জীবনে অর্থাৎ বাস্তবে প্রয়োগ করা হয় না তাদের কাল্পনিক সংখ্যা বলার আগেরটার সঙ্গে শুধু আমরা না যুক্ত করে দিলে সেটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। সকল মূলদ ও অমূলদ সংখ্যা সমন্বয়ে গঠিত সংখ্যা নয় যেগুলো, সেগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। এটাকে আমরা বলছি, যেমন উদাহরণ দিয়ে √(-1)। তোমরা কিন্তু কোথাও যারা সায়েন্সে পড়েছো ইন্টারমিডিয়েট বা এসএসসিতে, তারা বাদ দিলে বাকিরা কোথাও কিন্তু রুটের ভিতরে মাইনাস দেখো নাই। এটা একটা ইমাজিনারি নাম্বার। সায়েন্স এটার ব্যবহার হয়, কিন্তু আমাদের ইকোনমিক্স এটা কোনো ব্যবহার নেই। এবার আসো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে আমরা বলছি জটিল সংখ্যা। অর্থাৎ যে সংখ্যার মধ্যে বাস্তব কিছু অংশ, বাস্তব কিছু অংশ অবাস্তব। যেমন আমি বলেছি 3 + √(-1)। দেখো এখানে 3টা কিন্তু বাস্তব, কিন্তু √(-1)টা কিন্তু অবাস্তব। তাহলে 3 + √(-1) এরকম যদি সংখ্যা আমরা পেয়ে যাই, সেটাকে বলছি আমরা জটিল সংখ্যা। তো এখানে 3টা হচ্ছে বাস্তব, √(-1)টা হচ্ছে অবাস্তব বা জটিল কাল্পনিক। সো দুটো একত্রে যখন হবে এটাকে আমরা বলছি জটিল সংখ্যা। আমাদের কিন্তু এটারও ইকোনমিক্সে ব্যবহার নেই। এবার আসো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা শূন্য সহ সকল ধনাত্মক, পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিজার্স। শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। অখণ্ড মানে যেগুলো ভগ্নাংশ আসবে না, দশমিক আসবে না, এই ধরনের সংখ্যা। উদাহরণ হিসেবে আমরা বলেছি 1, 2, 0, -1, -4। এই ধরনের যত সংখ্যা আছে সবই আমাদের পূর্ণ সংখ্যা। স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তোমরা জানো বিভিন্ন চাকরির পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই জিনিসটা খুব আসে, স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রাকৃতিক সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যেগুলো শুধু ধনাত্মক সেগুলোকে আমরা বলছি প্রাকৃতিক সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়, n মানে ন্যাচারাল নাম্বার। উদাহরণ 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এখানে কিন্তু শুধু ধনাত্মক পূর্ণগুলো আমরা নিয়েছি।
স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যাকে আমরা আবার 4 ভাগে, এটাকে প্রকৃত সংখ্যাও বলে। স্বাভাবিক বা প্রাকৃতিক বা প্রকৃত সংখ্যাকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সব সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য, কিন্তু আমরা এখানে বলছি নিঃশেষে বিভাজ্য। দ্যাট মিন্স 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য শব্দটির অর্থ হচ্ছে ভাগশেষ থাকতে পারবে না, তাদেরকে আমরা বলছি জোড় সংখ্যা। যেমন আমরা বলছি 2, 4, 6, 8, 10 ইত্যাদি। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, একের চেয়ে বড়, এটা আবার খুব ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এটা বিভিন্ন পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় আসে, তোমার বিসিএস পরীক্ষাও আসে, কিন্তু অনেকে এটা ভুল করে, জানে না। তো আমরা আজকে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। বিসিএস এ এমনভাবে আসে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, বা 100 পর্যন্ত কয়টি, বা 21 থেকে 30-এর ভিতর কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। তো আমরা সংজ্ঞাটা, ডেফিনেশন অফ প্রাইম নাম্বার আমরা ক্লিয়ার না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা সঠিকভাবে বলতে পারি না বা লিখতে পারি না। আজকে আমরা চেষ্টা করব মৌলিক সংখ্যাটা খুব ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। সবাই এখানে একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবা। আমরা বলছি 1 এর চেয়ে বড় ওই সকল পূর্ণ সংখ্যা যারা 1 এবং উক্ত সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অনেকগুলো কথা এখানে। 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় যখন বলবো 1 কিন্তু আর সেখানে ইনক্লুড থাকছে না। 1 এবং উক্ত সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, ভাগ তো যাবেই কিন্তু ভাগ শেষ থাকবে না, এরকম ভাগ নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে আমরা বলছি মৌলিক সংখ্যা। উদাহরণ 2, দেখো 2 হচ্ছে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, আর কোনো সংখ্যা দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য নয়। 3 একই, 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়, 5 কে 1 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 7 কে 1 এবং 7 দ্বারা, 11 কে 1 এবং 11 দ্বারা, 13 কে 1 এবং 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। বাকি কোনো সংখ্যা দিয়ে এগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যায় না। এবার আসো একটা মজার বিষয় এখানে দেখো, যতগুলা উদাহরণ আমি দিয়েছি তার মধ্যে একটি মাত্র উদাহরণ আছে যেটি হচ্ছে জোড়, বাকি সবই বিজোড়। তার মানে কি, আমি 5টা বিজোড় দিয়েছি, একটা জোড়, মানে 6-এর মধ্যে 1। বিষয়টা কি এরকম না, বিষয়টা হচ্ছে যতগুলো মৌলিক সংখ্যা আছে তার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা জোড় হচ্ছে 2। 2 ছাড়া যত মৌলিক সংখ্যা আছে সবগুলাই বিজোড়। তাহলে আমাদেরকে মনে রাখা খুব সহজ, একমাত্র যদি জোড় মৌলিক সংখ্যা কোনটি আসে তাহলে সেটা হচ্ছে 2। এবার আমরা আলোচনা করব ফ্র্যাকশন বা ভগ্নাংশ। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে তাকে আমরা বলছি ভগ্নাংশ। যেমন 3/7, এটা যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব দশমিক সংখ্যা পেয়ে যাব, বা ভাগশেষ থেকে যাবে। 5/2, 2.5 পাবো। তাহলে এটা দুটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ, 2 একটি পূর্ণ সংখ্যা, তার দুইটার ভাগফল কিন্তু একটি অপূর্ণ সংখ্যা। যদি এরকম হয় সেটাকে আমরা বলছি ভগ্নাংশ। এবার আমরা প্রকৃত ভগ্নাংশের মধ্যে আবার প্রকার আছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। আমরা প্রথমেই প্রকৃত ভগ্নাংশ আলোচনা করব। এগুলা বিভিন্ন ক্লাসে, ছোট ক্লাসে তোমরা শিখেছো, কারণ আমরা আগেই প্রথমে আমরা টপিকের নামে বলেছি কতিপয় মৌলিক ধারণার পুনরালোচনা, রিভিউ অফ সাম বেসিক কনসেপ্টস। অর্থাৎ এই কনসেপ্টগুলো কিন্তু তোমরা আগেই নিয়ে এসেছো, জাস্ট একটু ঝাড়াই করে নেওয়া, নিজেদেরকে একটু যদি ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো একটু সংশোধন করে নেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে আমরা আসছি প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশনস। হরের চেয়ে লব ছোট, একবারে সহজ কথা, আমি শর্টকাট বলার চেষ্টা করেছি। হরের চেয়ে লব ছোট, হর কোনটা, লব কোনটা, এটা মনে রাখার একটা কৌশল আছে। হর এবং লব, আমরা হর লিখতে হ দিয়ে শুরু করি, হ কিন্তু নিচের দিকে যায়, হ যখন আমরা টান দিই আস্তে নিচের দিকে যেতে থাকে, তাহলে নিচেরটা হচ্ছে হর। লব যখন লিখি, ল কিন্তু লিখে লটা আস্তে উপরের দিকে উঠে, তাহলে লবটা হচ্ছে উপরে থাকে। এভাবে মনে রাখা যায়, অন্যভাবে মনে রাখা যায়। হরের চেয়ে লব ছোট যেগুলা, সেগুলাতে আমরা বলছি সেটা হচ্ছে প্রকৃত। যেমন 3/7, এখানে হচ্ছে হর হচ্ছে 7, লব হচ্ছে 3, তাহলে লব ছোট। একইভাবে 2/5। অপ্রকৃতটা হচ্ছে প্রকৃত ঠিক উল্টো, তাহলে আমি এটাকে আর এক্সপ্লেনে যাচ্ছি না। মিশ্র ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এবং এক ভগ্নাংশ একসাথে থাকে। এখানে পূর্ণ সংখ্যা থাকবে, ভগ্নাংশ, যেমন 1, 2/3, তাহলে যে ভগ্নাংশটা থাকবে সেটি থাকবে অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং আমরা বলতে পারি যে প্রকৃত ভগ্নাংশ একসাথে থাকে। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ একসাথে থাকে। প্রকৃত ভগ্নাংশ বললে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়, আমরা এটাকে বলতে পারি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ একসাথে থাকে, এটাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। এবার আসলে সমতুল ভগ্নাংশ।
আমরা বলছি 2/3 হচ্ছে 4/6 এর সমতুল ভগ্নাংশ। অর্থাৎ এমন দুটো জিনিস দেখলে তুলনা করা যায়, অর্থাৎ 2/3 আমি যদি এটা কাটাকাটি করি তাহলে এটা কিন্তু 2/3 হয়ে যাচ্ছে, অথবা 2/3 কে যদি 2 দ্বারা গুণ করি হর এবং লবকে তাহলে 4/6 হচ্ছে। তাহলে এটা হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা একটাকে বলছি আরেকটার প্রকৃত সমতুল ভগ্নাংশ। এবার আসো সসীম দশমিক ভগ্নাংশ, ফিনিট ডেসিমাল ফ্র্যাকশন, 0.4, 0.25। আমি উদাহরণ দিয়েছি, অর্থাৎ যেগুলা দশমিকের পরে একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে সসীম, এখানে 1 ঘর এখানে 2 ঘর, এগুলো হচ্ছে সসীম। আর অসীম হচ্ছে থামবে না, যেমন 12/19 ভাগ করে চলতেই থাকবে, ক্যালকুলেটর যতক্ষণ জায়গায় আছে ততক্ষণ আসবে 0.631578947 চলমান রয়েছে। যেহেতু এটা চলমান, এটাকে আমরা বলছি অসীম দশমিক ভগ্নাংশ। আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, রিকারিং ডেসিমাল ফ্র্যাকশনস, তোমরা ছোটবেলায় বিভিন্ন ক্লাস এটা করে এসেছো। পৌনঃপুনিক 1/3, 0.333 এবার চলতে থাকে। আমরা কি করি, একটা 0.3 লিখে তারপর একটা পৌনঃপুনিক দিয়ে দিই। একটা সংখ্যা রিপিট হতে পারে, দুইটা রিপিট হতে পারে, তিনটা রিপিট হতে পারে। তিনটা রিপিট হলে, একটা রিপিট হলে যেটা রিপিট হয় বারবার তার উপর আমরা পৌনঃপুনিক বা রিকারিং ইউজ করি। দুইটা রিপিট হলে দুইটার উপরে ইউজ করি, তিনটা রিপিট হলে মধ্যখানটার উপরে ইউজ করলে হয়। আমরা এবার আলোচনা করব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আমাদের এখানে আমরা আজকে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, আমাদের অনেকগুলো সংখ্যা রয়েছে, আমরা যতটুকু দেখি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। আমি মূলদ সংখ্যাটা বলি, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। যেমন যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত যদি বলি, সেক্ষেত্রে আমাকে নিচের সংখ্যাটা শূন্য হতে পারবে না। অথবা যদি বলি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ, একই কথা, p ও q যেখানে দুটি পূর্ণ সংখ্যা এবং q এর মান শূন্য হতে পারবে না। অথবা বলছি যে সকল সংখ্যাকে দশমিক বা আমরা এটাকে এভাবে দিতে পারি, তাহলে আমাদের বোঝা যাবে এগুলো আলাদা আলাদা সংখ্যা। যে সকল সংখ্যাকে দশমিক পূর্ণ আবৃত করা যায়, তাদেরকে দশমিক পূর্ণতে আবৃত করা যায়, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল সবসময় মূলদ সংখ্যা। আমরা যদি এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে আমরা কি বলছি, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। অথবা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q উভয় পূর্ণ সংখ্যা এবং q এর মান শূন্য হতে পারবে না। অথবা যে সকল সংখ্যাকে দশমিক বা পৌনঃপুনিক আবৃত করা যায়, অথবা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল সবসময় মূলদ সংখ্যা। উদাহরণ 0, 2/3, √9, 1.425। আর অমূলদ সংখ্যা হচ্ছে আমরা আগে যা বলেছি তার ঠিক উল্টো ঘটনাগুলো হবে এখানে। যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অথবা আমরা বলতে পারি যে সকল দশমিক বা পৌনঃপুনিক সংখ্যাকে দশমিক বা পূর্ণ আবৃত করা যায় না, পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। উদাহরণ হিসেবে আমরা বলছি √2, √3। যেমন আমরা যদি বলি √2, √3 এর মধ্যে আমরা যদি বলি √2 হচ্ছে √2টা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা, তার উপর আমি বর্গমূল ইউজ করেছি। 3 হচ্ছে পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা, তার উপর আমি বর্গমূল ইউজ করেছি। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। উদাহরণ যদি আমরা প্রয়োজন হয়, এটাই শর্টকাট আমরা ব্যবস্থা করতে পারি। পূর্ণবর্গ এমন সংখ্যার বর্গমূল, যেমন 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, এগুলোর উপর যদি আমরা বর্গমূল চিহ্ন ইউজ করি তাহলে সেগুলো হবে মূলদ সংখ্যা। পক্ষান্তরে 2, 3 এগুলো পূর্ণবর্গ নয়, অপূর্ণবর্গ সংখ্যা, এগুলোর উপরে রুট ওভার ইউজ করলে সেটা হবে অমূলদ সংখ্যা। আমরা এবার আলোচনা করব শক্তি বা পাওয়ার। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা বারবার গুণ করলে যতবার গুণ করা হয় সেই সংখ্যাকে ওই সংখ্যার শক্তি বলা হয়। যেমন a × a আমি 3বার গুণ করেছি, তাহলে a কিউব। এখানে a কে a দ্বারা 3বার গুণ করা হয়েছে, সুতরাং a এর শক্তি হচ্ছে 3। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা বারবার গুণ করলে গুণফলটা যতবার গুণ করা হয় সেটা পাওয়ার আকারে চলে আসে, সেটি শক্তি। সূচক বা এক্সপোনেন্ট, সূচক বা এক্সপোনেন্ট শক্তি প্রকাশক অঙ্ক বা অক্ষরটিকে সূচক বলা হয়। যেমন আগের শক্তি যেখানে আমরা ইউজ করেছি সেখানে 3টা হচ্ছে সূচক, শক্তি প্রকাশক অঙ্ক বা সংখ্যা, এটাকে আমরা বলছি সূচক। যেমন a⁵ এর ক্ষেত্রে সূচক হচ্ছে 5। সহগ, কোনো চলকের সাথে গুণাকারে যে স্থির সংখ্যা থাকে তাকে আমরা সহগ বলি। যেমন 4x এর ক্ষেত্রে 4 হচ্ছে সহগ এবং x হচ্ছে চলক, কারণ x চলকের সাথে 4টা গুণাকারে আছে।
গুণ বা ভাগাকারে, আমরা জানি গুণ ভাগ একই জিনিস, 4 দিয়ে গুণ করা যে কথা, 1/4 দিয়ে ভাগ করা একই কথা। চলক, সময়ের সাথে সাথে যে সকল রাশির মান পরিবর্তিত হয় তাদেরকে আমরা বলি চলক। চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মানুষের বয়স, ওজন ইত্যাদি হচ্ছে একেবারে চলক। মানুষের বয়স, আমরা কথা বলছি, সঙ্গে সঙ্গে বয়সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা সর্বদা চলমান, এটা একটি চলক। অর্থনীতিতে আমরা চলক ব্যবহার করি, চাহিদা, দাম ইত্যাদি। ধ্রুবক, যেসব, এটা চলকের ঠিক বিপরীত, যেসব রাশির মান সবসময় স্থির থাকে তাদেরকে আমরা বলি ধ্রুবক। ধ্রুবককে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর এ বি সি ডি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1, 2, ই, পাই ইত্যাদি হচ্ছে ধ্রুবক। পরামিতি খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে ভুল করি। পরামিতিটাকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার রয়েছে, কারণ এটা আমাদের পরীক্ষায় বেশি আসে। যে সকল রাশির মান কোনো নির্দিষ্ট মডেলে, যে সকল রাশির মান কোনো নির্দিষ্ট মডেলে স্থির কিন্তু মডেলের বাইরে পরিবর্তনীয়, তাকে আমরা বলছি পরামিতি। সাধারণত এ বি সি ডি ইংরেজি বর্ণমালা, গ্রিক বর্ণমালার আলফা বিটা গামা ইত্যাদি দ্বারা পরামিতিকে প্রকাশ করা হয়। উদাহরণ আমরা বলছি সি ইকুয়াল টু আলফা প্লাস বিটা ওয়াই। এটা হচ্ছে আমরা জানি কেন্সের স্বল্পকালীন ভোগাপেক্ষক। তো কেন্সের স্বল্পকালীন ভোগাপেক্ষক আলফা বিটা হচ্ছে পরামিতি, কারণ আলফাটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। আমরা জানি স্বয়ংভূত ভোগটা হচ্ছে আয় শূন্য অবস্থায় যে ভোগ করা হয় সেটা স্বয়ংভূত ভোগ, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আবার বিটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রফেন্সিটি টু কনজিউম। তো আমরা জানি এটার মান হচ্ছে শূন্য থেকে বড় কিন্তু একের চেয়ে ছোট। তাহলে আমরা বুঝতে পারি যে এটার মান 0.2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এক একটা মডেলে এক এক রকম হবে। তবে যে মডেলে 0.4 হবে সেখানে কিন্তু আর চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে এটা পরামিতি। এরপর আমরা আলোচনা করব অভ্যন্তরীণ চলক। আমরা আজকে অভ্যন্তরীণ বাহ্যিক চলক নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ চলক হচ্ছে যে চলকের মান কোনো মডেলকে বীজগাণিতিক প্রক্রিয়া সমাধান করে নির্ণয় করা যায়, তাকে আমরা বলছি অভ্যন্তরীণ চলক। উদাহরণ হিসেবে আমরা বলছি y = c + i + g, c = 20 + 0.5y, i = 15, g = 110। এখানে y এবং c হচ্ছে অভ্যন্তরীণ চলক। দেখো এই মডেলে g এর মান গভর্নমেন্ট স্পেন্ডিং, সরকারি ব্যয়টা দেয়া আছে, ইনভেস্টমেন্ট দেয়া আছে, আর y এবং আমি এগুলোকে কাজ করে y = c + i + g, আমার এটা হচ্ছে একটি জাতীয় আয় মডেল, 3 সেক্টর ন্যাশনাল ইনকাম মডেল। এখানে আমি যদি মানগুলো বসিয়ে কাজ করি আমি একটা পর্যায়ে y এবং c এর মান পেয়ে যাবো, যে কোনো প্রক্রিয়া সমাধান করলে বীজগাণিতিক প্রক্রিয়া। তো y এবং c এর মান কিন্তু আমাকে এখান থেকে বের করতে হবে সমাধান করে, তাই y এবং c হচ্ছে অভ্যন্তরীণ চলক বা ইন্ডোজেনাস ভেরিয়েবল। আর বাহ্যিক চলক হচ্ছে যেমন g এর মান দেওয়া আছে 10 এবং i এর মান দেওয়া আছে 15, বাইরের মডেলের বাইরে শক্তি দ্বারা এটা নির্ধারিত হয়েছে, সুতরাং এটা হচ্ছে আমার বাহ্যিক চলক। আমরা বলছি বাহ্যিক চলক হচ্ছে যে চলকের মান কোনো মডেলের বাইরে শক্তি দ্বারা নির্ধারিত হয় তাকে আমরা বলছি বাহ্যিক চলক। উদাহরণ y, সেম উদাহরণটা আমরা ইউজ করেছি, এখানে i এর মান 15, g এর মান 10, এখানে i এবং g হচ্ছে বাহ্যিক চলক, কারণ i এবং g এর মান আমরা মডেলকে বীজগাণিতিক প্রক্রিয়া সমাধান করে নির্ণয় করিনি, বরং এটা বাইরের শক্তি দ্বারা নির্ধারণ করা ছিল, অন্য কোনোভাবে নির্ধারণ করা ছিল, আমাদেরকে সেটা দিয়ে দিয়েছে, এই কারণে এই দুটো হচ্ছে বাহ্যিক চলক। আমরা আজকে বাহ্যিক চলক পড়তে আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমরা বাকি ডেফিনেশনগুলো আলোচনা করব এবং কিছু সূত্র আলোচনার চেষ্টা করব। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, নিরাপদে থাকো, সবার জন্য সবার সুস্থতা কামনা করি, আরোগ্য কামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।